সময় সময় এক এক সময় এক এক রকম আমাদের সেখানকারের বার্তা আসছে, সেগুলো মাথায় নিয়ে চলা। এই যে ডিপি ওয়ার্কের কাজ করতে বলছেন, এক একটা বাড়িতে গেলে মায়েদের যা মানে দেখছি, তা সব থেকে এখন তো আমাদের বাড়িতে গার্জেন মায়েরা যদি ঠিক না হয়, মায়েরা যদি ঠিক করে না চলেন, তাহলে সেই পরিবার কখনোই ঠিক হবে না, কোনোদিন কখনোই ঠিক চলবে না। ঘরের মাই হচ্ছে ঠিক, তিনি যেভাবে চালাবেন সেইভাবেই চলবেন। আজকে ঠাকুরকে নিয়ে চলা, তিনি পথটা দেখাবেন। বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে স্বামী সন্তান সবাইকে নিয়ে কিভাবে চলতে হবে তিনি সেখানে বসে সংসার করে আমাদের দেখিয়ে দিচ্ছেন। আমাদের সংসার থেকে বিচ্ছেদ হয়ে আমাদের ঠাকুরকে বলতে বলেনি, ঠাকুরকে ডাকতে বলেনি। ঠাকুর পরিবার সংসার করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তা এর পরেও যদি আমরা না শিখি, না জানি, না বলি, তাহলে তো আর কিছু বলারই নেই। তাই এবার মায়েদেরকেই উঠে দাঁড়াতে হবে, মায়েদেরকেই ঘুরে দাঁড়াতে হবে, মায়েদেরকেই সাথে নিয়ে চলতে হবে। যার জন্যেই এবার এই ঠাকুর এই যে বারবার এই যে এখন একটা নতুন বার্তা এসেছে, এই যে ডিপি ওয়ার্কের কাজ করা, সেটাও তাই। ডিপি ওয়ার্কের কাজ করার কথাই হচ্ছে যে বাড়িতে গিয়ে মায়েদেরকে বোঝানো, মায়েদেরকে ঠিক হয়ে দাঁড়ানো, মায়েদেরকে ঠাকুরকে কীভাবে রাখতে হবে। এক একটা বাড়িতে গিয়ে যা দেখছি তাতে সত্যি চোখে জল। তা দেখছি যে একটা নকুলদানা দিয়ে আমরা সন্ধ্যেবেলা তখন 5টা বাজে তখন গেছি। আর নকুলদানাটা তো আমরা জানি না ঠাকুরের কি বলা। আমি যবে দীক্ষা নিয়েছি তবে থেকেই শুনেছি, আমার ঋত্বিক দাদা বলেছেন গৃহ ঘরে কখনোই নকুলদানা খাটে না, নকুলদানা চলে না। তা সেই একটা নকুলদানা দিয়ে একটা থালার পরে দিয়ে রেখেছে, সেই থালাটারও যেমন অবস্থা। আর সেই তা আমরা বললাম, তারপরে ওই ঢাকাপাড়ায় ওই মা আছেন, ওই মাগুলো আমি অনেক দিন এই বাড়িতে এসে ভুলে গেছি, অনেক দিন এসেছি। তা আমরা অনেকেই ছিলাম, মাকে বুঝালাম, মা বললো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর বললাম পাশে একটা অনুষ্ঠান ছিল, মা চলো। সে বললো এখন একটু সমস্যা, এখন যেতে পারবো না। তাই এইসব যাই হোক, আমাদের কাজ আমাদের করতে হবে। দাদা বলছেন, আচার্যদেব বলে পাঠাচ্ছেন যে তোমরা গিয়ে বলো, করার কাজ দায়িত্ব আমার, আমি করে নেব। সেইভাবে এখন যতটুকু যা পাচ্ছি, যতটুকু যা করছি, যতটুকু সময় পাই। আমি তো সব সময় সব জায়গায় যেতে পারি না, আমি নিজেও একটু অসুস্থ। তারপরে একটা হঠাৎ করে যাই হোক, আমি তো বহুদিন ধরেই মানে খেটে পিটেই খাই, কি বলবো, মানে সে জন্মগতের থেকেই আমার কষ্টের জীবন, পেটের থেকে পড়ে পর্যন্তই আমার জ্ঞান হওয়ার থেকেই আমার মানে খেটে খাওয়া কষ্টের জীবন আমার। যাই হোক, তারপরে বিয়ে খাওয়া হলো, 1টা বছর আমি বসে খেয়েছিলাম ঘরে, আমার মনে আছে। তারপরেই আমি এই বাইরে বেরোনো আমার শুরু। তা কষ্ট করে খাচ্ছিলাম, চলছিলাম, চলতে চলতে যাই হোক মেয়েটারও বিয়ে হয়ে গেছে, ছেলেও কিছু করছে না, চাকরি করেই বসে আছে। তারপরে হঠাৎ করে একদিন একটা রোগ দেখা দিলেন। তেমনই রোগ আমি তো দেখে কোনোদিন বুঝতেই পারিনি এরকম একটা রোগ মানুষের দেহই হয়। তা আমি দেখে আমি বুঝতেই পারছি না কাকে বলবো, ঘরে তো কেউ নেই, এবার ছেলের সাথে তো আর বলা যায় না। তা এমনই জায়গায় হয়েছে রোগটা। তারপরে আমি আমার দিদির মেয়েটাকে বললাম, চান করে এসে দুপুরবেলা মানে জামা কাপড় করতে করতে তখনই দেখলাম। তা আমার দিদির মেয়েটাকে বললাম ফোন করে সঙ্গে সঙ্গে। তা আমার দিদির মেয়েটা আবার তখন একটু ডাক্তারদের সাথে থাকে অ্যাপোলোতে। তা ওকে বলার সাথে সাথে ও বলছে তুমি আগে থেকে বুঝতে পারো নি? তা আমি বললাম না রে মা, আমি আগে থেকে বুঝতে পারিনি। তারা তো বললাম, তারা বলে আশিস কান্তি হেরায় নাকি ভালো ডাক্তার। যাই হোক ওর কাছে গেলাম, গিয়ে দেখালাম, দেখানোর সাথে সাথে ও তো দেখে বললো যে কিছু তো বুঝতে পারছি না। যাই হোক এক গাদা টেস্ট লিখলো। তারপরে আমি বারাসাতে অনেক টেস্ট লিখলো, বনগাই হলো না। তারপরে বারাসাতে চলে গেলাম, অপারেশন করে দিতে পারবো, পরেরটা আপনাদের কলকাতায় গিয়ে ট্রিটমেন্ট করাতে হবে। তখন আমি বললাম না, আমার সাথে সব তখন গেছিলো, মেয়েটে সবাই গেছিলো। তারপর শুনে টুনে আমরা আসলাম, এসে বাড়ি এসে তখন তো খুবই চিন্তা, ঠাকুরকে ডাকছি, ঠাকুর খেটে পিটে খায়, এবার কী দিলে, মনে মনেই বলছি কী করলে। ছেলেপিলেও ছোট ছোট, মেয়েটার বিয়ে হয়ে গেছে, ছেলে কিছু বোঝে না জানে না, ঠাকুরকে অনেক কান্নাকাটি করছি। যাই হোক এবার যথারীতি একদিন তখন লকডাউন মানে পড়ছে, বাইরের দেশে লকডাউন চলছে, আমাদের এদিকে এখনও হয়নি। তখন একদিন হঠাৎ ওই দেবুদা আর ওই মানব আরও সব কে সবার নাম যায় না, যাই হোক ওরা গেল আমার বাড়িতে। তখন আমার বাড়িতে যাওয়ার পরে তো
তখন বলছে, আমি বললাম দাদাকে যে দাদা এই ব্যাপার এরকম একটা হয়েছে, কি করবো বলেন তো। তখন ওর দাদা অনেক কিছু ওসব টোটকা বললেন। আমি বললাম দাদা রক্ষা করেন, আমার এমনি দাঁতে ব্যথা, আমি ওসব চিবাতেও পারবো না, ওসব আমি খেতেও পারবো না, আর কি করব তাই বলেন। তা ঠাকুরবাড়ি কী করে জানাবো, ওটা নিবেদন তো করতে হবে। তখন ওরা একটা ফোন নাম্বার দিল, বললো যে এই ফোন নাম্বারটায় তুমি ফোন করো, ঠাকুরবাড়িতে তোমাকে নিবেদন করলে ওরাই তোমার আশীর্বাদ আবার জানিয়ে দেবে। এবার আমি যথারীতি সকালবেলা ফোন করলাম। ফোন করার পরে তখন ফোন ধরে জয়গুরু দিলাম, দিয়ে ওইসব আমার ছেলে পাশে ছিল, বললো হ্যাঁ অনেক কিছু বলতে হবে, কিন্তু কোড নাম্বার বলতে হবে, ঋত্বিকের নাম বলতে হবে, অনেক কিছু বলতে হবে। তারপর ছেলে পাশে থেকে তারপরে ফোন করে ওসব বলে টলে দিল। দেওয়ার পরে তখন আমি বললাম আমার এরকম একটা অসুখ হয়েছে, তা এখন তো ঠাকুরবাড়ি যাওয়া যাচ্ছে না, তা একটু নিবেদন করার জন্য কী করবো বুঝতে পারছি না, আমি খুব কাঁদছি বলছি। তখন বললো ঠিক আছে মা, আপনি কাঁদবেন না, আমি আচার্যদেবকে জানাবো, তারপর আচার্যদেব আপনাকে, একদিনে তো সব কথার উত্তর হয় না, আপনাকে 5-6 দিন পরে আপনি ফোনটা কাছে রাখবেন আর ফোনটা ধরবেন, আমি দাদা কি রিপোর্ট দেন আপনাকে জানিয়ে দেবো, দাদা কি নিবেদন করেন আমি জানিয়ে দেবো। ঠিক আছে। এবার বাবা সেই একদিন বাদেই পরের দিন সকালেই দেখি ফোন বাজছে। আমি বাবা এত সকালে কে ফোন, যাই উঠে ধরলাম, ধরে জয়গুরু দিল প্রথমে। তখন জয়গুরু দিয়ে তখন বলছে মা আপনার খুব ভালো আশীর্বাদ এসছে। কি দাদা? তখন বলছে যে দাদা বলেছেন কোনো ভয় নেই, আপনার ভালো ডাক্তার দিয়ে আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে, আর ভালো ডাক্তার দিয়ে অপারেশন হলে আপনি ভালো হয়ে যাবেন, কোনো চিন্তা নেই, অত টেনশন করবেন না, আর বেশি টেনশন করবেন না, প্রেশারটাকে হাই করবেন না, ভালো থাকবেন, দাদা খুব ভালো আশীর্বাদ করেছেন। তখন আমি শুনে আমি তো যাই হোক আমি সে মানে বিছনায় বসে কান্নাকাটি করতাম, ঠাকুরকে বললাম, যাই উঠে তারপরে বললাম, বলার পরে তারপর ছেলে আসলো, ছেলেকে বললাম যে এই ব্যাপারে এই আশীর্বাদ, তারপরে দাদাকেও ফোন করে জানালাম, দাদা বললো এই আশীর্বাদ, ঠিক আছে। এবার এই হতে হতেই পরে তার মানে সেই দিনই দুপুরবেলা তখন আমার জামাই ফোন করে বলছে যে মা এরকম আর এদিক ওদিক করতে হবে না, এরকম ওই বিপ্লবের সঙ্গে কথা হয়েছে, যে আমার এক বন্ধু একসঙ্গে পড়াশুনো করতো, ও বাঁকুড়া হসপিটালের ডাক্তার, সে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে যোগাযোগ করে দিয়েছে, ডাক্তার নিলয় ঘোষ বলে একজন ডাক্তার, সে খুব ভালো বড় সার্জেন এবং সে বাইরে কোথাও চেম্বার করেন না। এবার সেই ডাক্তার বললো, সে ফটো টটো সব পাঠিয়ে দিল মোবাইলে, যে এই ডাক্তারের সাথে গিয়ে যোগাযোগ করতে, আর একদম দেরি করা যাবে না। তারপর ডাক্তারের কাছে গেলাম, গিয়ে ডাক্তার ওই রিপোর্টগুলো নিয়ে গেলাম, নিয়ে গিয়ে দেখে তখন বললো ওরা অপারেশনের প্রস্তুতি নিল, অনেকগুলো রিপোর্ট করতে দিল। তা বললো মা বাইরের থেকে করেন, এগুলো তো এখানে করলে অনেক দেরি হবে, থেকে একটা লাড়া রস নিয়ে ওই বায়োপসি করতে দিল, ওইটা নাড়া লাগার পরেই নাকি ওটা ওরকম বড় হয়ে গেছে, 5 সেন্টিমিটার হয়ে গেছে। তখন বলছে যে এত বড় হয়েছে তো এখন অপারেশন করা যাবে না মা, এটা আপনাকে এখন কেমো দিতে হবে। ঠাকুরের এমন দয়া যে কেমো দিতে হবে, ডাক্তার লিখে দিয়েছেন। এবার কেমোর ওখানে গেছি কেমো নিতে, এবার সেই ডাক্তাররা কি গন্ডগোল করছে ওদের নিজেদের মধ্যে। বায়োপসি রিপোর্ট আসেনি, রয়্যাল এনফিল্ডে করতে দিয়েছি, বললো 10 দিন লাগবে। এবার রিপোর্ট না নিয়ে গেলে ওরা ওই কেমো দেবে না। এবার ডাক্তার বলছে, আরেকজন বলছে কেমোর রিপোর্ট আসেনি, এখনই ওনাকে কেমো দিতে হবে, এই বায়োপসি রিপোর্ট আসেনি, কি করে কেমো দেবে। তখন বলছে আরে বুঝতে পারছিস না, নিলয় লিখে দিয়েছে মানে দিতেই হবে। ওরাই খুব গন্ডগোল করলো। যাই হোক এবার পরপর 3টে কেমো দিল। এগুলো ঠাকুরের দয়া না থাকলে সত্যি এগুলো হয় না, পাওয়া যায় না। মনে হচ্ছে যেন ঠাকুর স্বয়ং। হসপিটালে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে গেছি, ডাক্তারের ফটো তো আমাদের মোবাইলে, ছেলে মেয়ের মোবাইলে রয়েছে। এবার ডাক্তার যেই ঢুকেছে, ওরাও বলে দিয়েছে ডাক্তার যেই ঢুকবে ডাক্তারের সাথে সাথে ঢুকে যাওয়া। এবার হসপিটালের ব্যাপার, গেটে লোক থাকে, বাইরে সব লাইন দিয়ে লোক রয়েছে, এবার আমাদের ঢুকতে দিচ্ছে না। এবার আমরা ওখানে ঢুকতে যাচ্ছি, ঢুকতে দিচ্ছে না। এবার ডাক্তার ভেতরে ঢুকে গিয়ে ওই চেঁচামেচি শুনে তখন আবার বড় জানলা আছে, জানলা দিয়ে তাকিয়ে দেখে তখন বলছে যে ইশারা করে, তখন গেটম্যানকে বললো ছেড়ে দাও। তখন ঢুকে গেলাম আমরা। ও সেসব দিন যে কি গেছে, এগুলো সত্যি ঠাকুরকে পরম পাওয়া। সেই জন্য এখন যতটুকু মানে নতুন জীবন পেয়েছি তো, তা সেই জন্যই ভাবি যে বাকি জীবনটা ঠাকুরের চরণে সত্যি যেটুকু পারি চেষ্টা করছি। তারপর পরপর 3টে কেমো হলো, হওয়ার পরে তারপর ওরা আবার পরীক্ষা করে দেখলো, দেখার পরে তো
অপারেশন হলো, খুব সুন্দর অপারেশন হয়ে বাড়ি গেলাম। তারপরে লকডাউন হয়ে গেল। এবার কী করে কেমো পরে 2 মাস বাদে আবার 3টে কেমো চালু হলো 21 দিন বাদে বাদে। এখন ঠাকুরের দয়ায় সত্যি আমি খুব সুস্থ এবং খুব ভালো আছি। তো এমনই অভাগা আমি এখনো পর্যন্ত ঠাকুর বাড়ি যেতে পারলাম না। এখান থেকেই নিবেদন বললাম আমার ঋত্বিক দাদাকেও বললাম, এই তো জীবনী। তাই এগুলো ঠাকুরকে না ধরলে, ঠাকুরকে জানি না কতটুকু আমি ঠাকুরকে ডাকতে পারি। তবে একটা কথা আমি সব মায়েদেরকেও বলবো যে সমস্ত কিছু বাদ দিয়ে এই যে গান কীর্তনগুলো হয় এর মানেগুলো তোমরা বুঝে নিয়ে সেটাই করো, যে গুরু নারায়ণ তার ভাবনাও কারণ। আর ঠাকুরকে একটা পথ ধরেই চলো। যেরকম 2 নৌকায় পা দিয়ে আমরা চলতে পারি না, তেমন শুধু ঠাকুর গুরুকে ধরে নিয়ে চলো, সর্ব সমস্যার সমাধান করবেন। আমার ঋত্বিক দাদা একটা ছোট্ট করে কথা বলছি, সময় সংক্ষেপ। আমার দাদা বলতেন যে একটা সমস্যায় পড়েছে তো কিছুই না, তুমি একটা হোপবসে অন্ন করবা, একটা শুক্রবার করে একটা হোপবসে অন্ন করবা, আর ঠাকুরের চরণে 2 ফোঁটা জল ফেলবা, দেখবা সর্ব সমস্যার সমাধান তোমার হবেই হবে। এই বলে আমি ছোট্ট নিবেদন, জয় গুরু।